জিও পলিটিক্সে খেলা শুরু হয়েছে। 27 তারিখ সেনাপ্রধান আসবে, এর ভিতরে আরো অনেক ঘটনা হবে এবং সম্ভবত আমাদের সেনাপ্রধান আমাদের মাননীয় নেত্রী, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে সক্ষম হয়ে সেখানে আমাদের সেনাপ্রধানও উপস্থিত আছেন এবং ইন্ডিয়ান সেনাপ্রধান উপস্থিত আছেন, তারপরে অন্য নেপাল, বার্মা, পাকিস্তান সবাই উপস্থিত আছেন। সেখানে শুধু সাইড লাইনে নয়, হোটেল রুমও কথা হয়েছে আমাদের সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের। তো সবচেয়ে মজার বিষয় কি জানেন, এটা নিয়ে এত বেশি হইচই বাংলাদেশের মিডিয়াতে করেনি বা এটা নিউজ এতভাবে আসেনি, কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতেই এই ব্যাপারটা এসেছে, যেটা আমাদের সকলের বলবো না আমি, হয়তো আমাদের 90% লোকজনের চোখ এড়িয়ে গেছে, কারণ আমরা তো সারাক্ষণ এখন আছি ফেসবুকে ইউনুস এবং তার বাহিনীকে ইউএসএ তে কিভাবে ডিম মারা হচ্ছে, কিভাবে লাথি মারা হচ্ছে, এগুলো নিয়ে। তো আমি সেনাপ্রধান, আমাদের দুই দেশের সেনাপ্রধানের সাথে যে কথা হয়েছে তার কিছু কিছু খবর যতটুকু পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি একবার বলেছিলাম আপনার আমার এখানে যে আমাদের সেনাপ্রধান শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু পারেননি। সেটা নিয়ে অনেকে আমাকে বলেছেন ভাই এই কথা বলা উচিত না, এই কথা না রে ভাই, এখন সব কথাই বলা উচিত, সব ওপেন সিক্রেট হচ্ছে। আমি বললে আপনার জাত যাবে গা, আমি বললে আপনার ক্ষতি হয়ে যাবে, দলের ক্ষতি হয়ে যাবে। আর আপনারা যখন ওই মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে মিছিল কোন দিন হবে সেই দিনের কথা বলে পরের দিন শত শত পোলাপাইন ধরাই দেন, তখন ক্ষতি হয় না? বরঞ্চ ওইটাতে ক্ষতি হবে। আমরা যেটা বলতেছি এটা তো বরঞ্চ সেনাপ্রধান না, সারা দেশের ইউনিসিও গভর্নমেন্টের উপরে চাপ পড়বে যে পাবলিক তো জানা যাইতেছে কাহিনী কি। সুতরাং সকলে একটু শুনুন, আজকে আপনাদের বেশি সময় নেব না, তবে ওই কথাটা আসার আগে দুটো ঘটনা একটু আসি। যেমন আপনার তুরাগ থানা ছাত্রলীগ নাকি আজকে বা কালকে রাতে 8-10 জনকে নাকি ব্যাপক ধোলাই দিয়েছে, এটা নিয়ে দেখলাম ফেসবুক মোটামুটি একটু সরাগরম। এবং আজকে জাতিসংঘে ডাক্তার ইউনুস সাহেব বিশাল ভাষণ দেবেন এবং ওখানে কি কি হচ্ছে সেটা ইউনুস আপডেট থাম্বেল নামে একটা থাম্বেল দিয়ে আনবো, আপনারা দেখতে পারবেন সেটা। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি একটু বলে দিই আপনাদেরকে, যেই দিন আমার ইউটিউবে দেখবেন যে চলো চলো যমুনায় চলো থাম্বেল চলে এসেছে, বুঝবেন যে এরপরে আপনাদের কাছে সময় থাকবে মাত্র 4 ঘন্টা। মানে 4 ঘন্টার ভেতরে আপনার সবাই ঢাকা চলোর প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। 6 ঘন্টা 12 ঘন্টা 4 ঘন্টা সময়, যেদিনই দেখবেন চলো চলো যমুনায় চলো, এই থাম্বেল, এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলে রাখতে পারি, তৈরিও করা আছে সব, এবং এইটা সবাই জেনেই করবে। দেখবেন আমি থাম্বেল, আমরা যখন থাম্বেল দিয়ে বলা শুরু করবো এট এ টাইম সবাই বলবে, পেপার পত্রিকা সব একসাথেই বলবে। এই হচ্ছে যে কাহিনী এটা। তাই সেনাপ্রধানের সাথে যেই কথা হয়েছে আপনার ইন্ডিয়ান সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যেই কথাটা হয়েছে তার মধ্যে প্রথম শর্ত সেনাপ্রধান দিয়েছে যে জঙ্গি উৎপাত, বাংলাদেশের যে জঙ্গি উৎপাত অলরেডি শুরু হয়েছে, এটাকে সেনাপ্রধান কন্ট্রোল করতে হবে। যদি উনি চায় যে ওনার অবসরে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে থেকে অবসরে যেতে পারে, তাহলে উনি এই কাজ করতে হবে। দ্বিতীয়ত, আমেরিকান সেনাবাহিনী এখন যে বাংলাদেশে আছে, এই সেন্ট মার্টিন করিডোর, ব্লাডি করিডোর, আমাদের সেনাপ্রধানের বক্তব্য মতে এই বিষয়গুলোতে সেনাপ্রধানকে স্ট্রং থাকতে হবে। ইন্ডিয়ান সেনাপ্রধান নয় শুধু, ইন্ডিয়া, চায়না, আপনার রাশিয়া, সব সেনাপ্রধানরাই ওনাকে এই বিষয়ে সাপোর্ট করবে, নো ব্লাডি করিডোর। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনাকে, কাকে, ওয়াকার সাহেব এই যে আপনার 27শে সেপ্টেম্বর ফিরে আসবেন, এরপর থেকে ওনাকে স্ট্রংলি থাকতে হবে, ইলেকশন ইনক্লুসিভ হতে হবে। ইলেকশন ইনক্লুসিভ মানে বুঝেন তো, আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হবে না। এটা ইন্ডিয়া কেন, সাউথ এশিয়ার কোনো দেশ মেনে নিবে না। এটা ছিল প্রথম এবং একমাত্র শর্ত, যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে, না হলে ইলেকশন হবে না। সুতরাং এখন এরই ভিতরে দেখতে পাচ্ছেন উনি কিন্তু 23 তারিখে গিয়েছেন, আমাদের সেনাপ্রধান 23 তারিখে গিয়েছেন, এবং আপনারা জানেন যে তার ঠিক 3 দিন আগে পিএসও সেনাপ্রধানের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চায়না ডেকে নিয়ে গিয়েছিলেন। কি কারণ বুঝতে পারছেন? এটা হচ্ছে জিও পলিটিক্সের খেলা। চায়না ডেকে নিয়ে গিয়েছিল পিএসও, ওইদিকে ইন্ডিয়া, এবং ইন্ডিয়া বলছে যে আপনাদের যা লাগে আমরা সমস্ত সহযোগিতা করব।
বার্মাতে আজকে এই যে ইন্ডিয়ান সেনা বাহিনী আছে, এইটাও আমেরিকাকে দৌড়ানোর জন্য। এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বার্মিজ সেনাপ্রধান আজকেই কিন্তু বলেছে, বিভিন্ন পত্রিকায় এসছে, যে বাংলাদেশে আরাকান আর্মি যেই হামলা চালাইছে এই বার্মার বিভিন্ন অঞ্চলে, এটাতে সেনাবাহিনী জড়িত, বাংলাদেশ সেনাবাহিনী, তার মানে ট্যাগিং দেওয়া শুরু হয়েছে। এখন যদি বার্মিজ সেনাবাহিনী যদি অ্যাকশন নেয়, বোমা কিন্তু কক্সবাজার খাবেন, রাঙামাটি খাবেন, এবং বাকি পার্বত্য চট্টগ্রামও খাবেন। আজকে পার্বত্য চট্টগ্রামও দেখছেন যে উত্তেজিত, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম উত্তেজিত। সুতরাং জিও পলিটিক্সে খেলা শুরু হয়েছে। 27 তারিখ সেনাপ্রধান আসবে, এর ভিতরে আরো অনেক ঘটনা হবে, এবং সম্ভবত আমাদের সেনাপ্রধান আমাদের মাননীয় নেত্রী, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে সক্ষম হয়েছেন। তবে এই নিউজটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, এটা শোনা। বাকি যে তিনটা বললাম 100% গ্যারান্টেড এই কথাগুলো হয়েছে। এবং ইন্ডিয়ান সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানকে ওপেনলি বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই। ধন্যবাদ ভাইজান, যারা আমার কথা শুনলেন এতক্ষণ সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন। নিউ ইয়র্কের বাকি ঘটনা হয়তো ঘন্টা 2-4 ভিতরে আসছে। এবং চলো চলো ঢাকায় চলো থাম্বনেল যেদিনই দেখবেন মনে রাখেন 4 ঘন্টা। একটা জিনিস আমার মাথায় ঢোকে না, শেখ হাসিনা তো চলে গেছেন গত বছরের 5ই আগস্ট। অনেকে বলেন পালিয়ে গেছেন, যে যার মতো করে বলেন। তারপরেও 13 মাস হয়ে গেল, প্রায় 14 মাস হতে চললো। শেখ হাসিনাকে নিয়ে আপনাদের এত মাথা কেন ব্যথা, এত ভয় পান কেন? এই যে আজকে 26শে সেপ্টেম্বর মানব জমিনে মানে মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের সম্পাদক, তিনি একটা নিবন্ধ লিখেছেন যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। এবং সেখানে দুইটা প্রস্তাবনার কথা বলা হয়েছে। একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না, জনগণ শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে, এই মামলায় তার সাজা হয়ে যাবে। আচ্ছা, শেখ হাসিনাকে ছাড়া যদি আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না হয়, আওয়ামী লীগ কিভাবে পুনর্গঠিত হবে, এই সিদ্ধান্তটা কি মানব জমিনের মতিউর রহমান নেবে, নাকি ইনুস নেবে, নাকি ডাস্টবিন শফিক নেবে? এই সিদ্ধান্তটা কে নেবে? আওয়ামী লীগ কিভাবে চলবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা, এই যে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে। যদি বিবেকবান সম্পাদক হতেন, সাংবাদিক হইতেন, মতিউর রহমান চৌধুরীকে তো আমি চিনি, সে 80-র দশক থেকে চিনি। তখন আমি ইত্তেফাকে যাইতাম, আমি মেডিকেলের ছাত্র ছিলাম। আমাকে খুব স্নেহ করতেন জাহিদুজ্জামান ফারুক, অর্থনীতির পাতা দেখতেন, অর্থনীতির রিপোর্টার, খুব সম্মানিত একজন রিপোর্টার ছিল। এবং তখন ইত্তেফাকে এক ঝাঁক রিপোর্টার ছিল, জাহিদুজ্জামান ফারুক ভাই ছিল, গোলাম সারোয়ার ভাই ছিলেন, নাজিমউদ্দিন মুস্তান নামে একজন ছিলেন, এই মতিউর রহমান চৌধুরীও ছিলেন। এরা তো সব মানে তখন মানে স্টার সাংবাদিক। তো মতিউর রহমান চৌধুরী, আজকে আপনি আওয়ামী লীগের কি হবে, শেখ হাসিনার কি হবে, এটা নিয়ে আপনার ঘুম হারাম হয়ে গেছে। আপনি কি একবারও প্রশ্ন তুলেছেন যে এই যে আইসিটিতে বিচার হচ্ছে, আইসিটিতে আইনগতভাবে অবৈধ, এখানে 71 সালের যুদ্ধের বাইরে কোনো বিচার করার সুযোগ নাই? এত বড় জাতির বিবেক হয়ে গেছেন, আজকে দেশে যখন মব হচ্ছে, আজকে দেশে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে, আজকে যখন বিচারহীনতায় সারা জাতি ভুগছে, আজকে আদালতে কোনো বিচার হচ্ছে না, বিচারপতিরা স্বাধীন রায় দিতে পারতেছে না, আজকে আসামি হাজির হলে সেখানে মব করা হচ্ছে, ডিম মারা হচ্ছে, আপনার বিবেক কি তখন কামড়ায়? কোথায় থাকে তখন আপনার বিবেক? আজকে আপনি আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে মাথা ঘামাচ্ছেন। আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিনা এই দুশ্চিন্তায় আপনার ঘুম হয় না। আওয়ামী লীগ মুসলিম লীগ হলে হবে? আওয়ামী লীগ তো আপনার টাকায় চলে না, আপনার বাপের টাকায় চলে না। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। তিনি আবার দ্বিতীয় প্রস্তাবটা কি দিছে, শেখ হাসিনাকে সরায় 75 সালে পরে আওয়ামী লীগ যখন পুনর্গঠিত হয় তখন জোহরা তাজউদ্দিনের নেতৃত্ব ছিল। এবার তিনি আমাদের নসিহত করতেছেন যে শেখ হাসিনা পরিবর্তে এরকম জোহরা তাজউদ্দিনের মতো কাউকে এনে আওয়ামী লীগকে আমরা পুনর্গঠন করি, তারপরে 3-4 বছর পরে দেখা যাবে এর আগে যেমন 81 সালে শেখ হাসিনা ফিরেছিলেন, এরকম শেখ হাসিনা আরো 4-5 বছর পরে ফিরবে কিনা, এরকম একটা কিছু উনি বলার চেষ্টা করেছেন, সরাসরি বলেন নাই। তাহলে আওয়ামী লীগ কাকে নেতা বানাবে?
আওয়ামী লীগ পুনর্গঠিত হবে, আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে? যে বাংলার জনগণ, এটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্তটা নেবে। বাংলাদেশের জনগণ যদি চায় যে আওয়ামী লীগ থাকবে না, ইটস ফেয়ার এনাফ। কোন রাজনৈতিক দলই যুগ যুগ ধরে থাকে নাই, 200-300 বছর 400 বছর ধরে একটা রাজনৈতিক দল নাও থাকতেও। আপনাদের এত মাথা ব্যথা কেন মতি ভাই? এত ভয় লাগে? শেখ হাসিনাকে এত ভয় পান? চলে গেছে, এই যে 28 তারিখে তার জন্মদিন, আপনাদের এত ভয় লাগে কেন মতি ভাই? দেশটাকে বেচে দিচ্ছেন না? ষড়যন্ত্র করছেন, এত নীতি কথা বলেন, কত ডলার পাইছেন জাতির সামনে বলেন। জাতিকে বলেন যে শেখ হাসিনাকে হটানোর জন্য কত টাকার কন্ট্রাক্ট ছিল আপনার সাথে, ইউএস কত ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকছে, এগুলো বলেন। লজ্জা করে না আপনার? দেশ বিক্রির জন্য বিদেশের কাছে মাথা বেচা দেন। আপনি আসছেন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে চিন্তা করতে। যে দেশে 4.5 কোটি সমর্থক, অনুসারী, সদস্য, নেতা কর্মী থাকে, আপনি সেই দলটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন? পালানোর কোনো জায়গা থাকবে আপনার? অনেক আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল বলেই আপনারা এইসব সাংবাদিকতা করে এত জায়গায় আসছেন। ইউনূসের সমালোচনা করে দেখেন তো, মতিউর রহমান চৌধুরী কয়দিন সম্পাদক থাকে আর কয়দিন মানব জমিনে কি ছাড়তে পারেন? নিজেই তো বলছেন সাংবাদিকরা কথা বলতে পারে না। আমি মতিউর রহমান চৌধুরীদের কাছে এইগুলো আশা করিনি, কারণ আমরা তো দেখেছি দে ওয়ার স্টার্স, তাদের প্রতি তো আমাদের একটা সম্মান ছিলই। কিন্তু এরা নিজেদের কর্মকাণ্ডে এবং টাকার কাছে যেভাবে বিক্রি করেছে নিজেকে, তাদের তো আর কোনো সম্মান করার কিছু নেই। এখন শুধু অপেক্ষায় থাকবে বাংলাদেশের জনগণ যে হাওয়া বদলাইলে এইসব মতিউর রহমান চৌধুরীদের কি পরিণতি হয়। আরো একজন আছে কারওয়ান বাজারের, সে আর এক জাতির বিবেক, একটা জরিপ ছাপাইছে দেখলাম ডেইলি স্টারে, যে বাঙালিদের মধ্যে বঙ্গবন্ধু এখনো সর্বকালের সেরা বাঙালি, সেরা টপ নাম্বার 1। শেখ হাসিনা একেবারে 0। শেখ হাসিনার পক্ষে কোনো স্কোর নাই। এই জরিপটা কারা করে? 55 লাখ হইল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই সব মিলায় আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে একেবারে উপর ইউনিয়ন পর্যায় পর্যন্ত, এই সব মিলায় এখানে পদের সংখ্যা হলো 55 লাখ। 55 লাখ শুধু পদের সংখ্যা। এই পদে যদি আপনি 1-2 ধরেন, তাহলে তো 55 লাখ পদে 55 লোক, কিছু লোকের রিপিট আছে, তাহলে 45 লাখ লোক ধরি, তারা আমাদের পদ ধারণ করে এই সংগঠনে। আর এই সংগঠনে আপনি শেখ হাসিনার স্কোর 0 করে ফেললেন। বাংলাদেশের জরিপ হয়েছে একটা হাস্যকর বিষয়। আমার দুর্ভাগ্য যে আমার যে পেশা, আমি যে গবেষক বলি, এই গবেষণার একটা অংশ হলো যে জরিপ পরিচালনা করা। এই জরিপের প্রথমত হলো যে আপনার স্যাম্পল সাইজ, কতজনকে আপনি জরিপে ইন্টারভিউ করবেন, এই যাদের ইন্টারভিউ করবেন তাদের আপনি কিভাবে সিলেক্ট করতেছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট। আমি ধরেন 5 লাখ লোকের ইন্টারভিউ করলাম, কিন্তু 5 লাখ লোকই বিএনপির সমর্থক, তাহলে ওই জরিপের রেজাল্ট জানেন? সারা বাংলাদেশে মিনিমাম আপনি যদি 400 লোক সিলেক্ট করতে পারেন একদম র্যান্ডামলি, পিওরলি র্যান্ডামলি, এখানে কোনো পক্ষ, ওই 400 লোকই কিন্তু আপনার বাংলাদেশের একটা ধারণা আপনি পাবেন। তারপরে জরিপের অনেক এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন, স্যাম্পল সিলেকশন, যাদের আমরা ইন্টারভিউ করব, এগুলো বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো বলা হয় না এই পদ্ধতিগুলো রিপ্রেজেন্টেটিভ কিনা, এই সিলেকশন র্যান্ডাম কিনা, বা কোনো কিছু বলা হয় না। একটা রেজাল্ট আপনারা জাতির সামনে হাজির করে দেন। কি রকমের জ্ঞান পাপী হইতে পারেন আপনারা? শেখ হাসিনার গ্রহণযোগ্যতাকে কারওয়ান বাজারে বৈশা আর কি, এগুলো তো সব এই যে জাতির বিবেক। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের জাতির বিবেকগুলোকে ডলারে কেনা যায়, কারো রেট একটু বেশি, কারো একটু কম। আর একজন আছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, তৃতীয় মাত্রা নামের একটা টক শোর, এই জিল্লুর রহমান, দিনের পর দিন 5 স্টার হোটেলে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে সেমিনার করেছেন, সরকারের বিরুদ্ধে। টাকাগুলো কে দিয়েছে আপনাকে? মার্কিন ডলার। আপনি সেই হিসাব প্রকাশ করেছেন জাতির সামনে, কত মার্কিন ডলারে বিক্রি হয়েছিলেন। স্টার্লিং বাংলাদেশে আসবে এই ব্যাপারে আপনি যোগাযোগ করে ডক্টর ইউনূসকে হেল্প করেছিলেন। যে স্টার্লিং সাথে ইউনূসের যোগাযোগ হয়েছে, ডক্টর ইউনূস আপনাকে ভুলে গেছে। ডক্টর ইউনূস এইটাই
ডক্টর ইউনূস কাউকে মনে রাখে না, নিজের স্বার্থের বাইরে এক ফোঁটাও বোঝে না। স্টার্লিং ডক্টর ইউনূস নিজের মতো করে গ্রামীণ ফোন টোন দিয়ে করছে, জিল্লুর রহমানকে নেয় নাই, এই জিল্লুর রহমানের ক্ষোভ। তার মানে ভাগাভাগিতে বনে নাই বলে সে এখন মাঝে মধ্যে দেখবেন যে ইউনূসের এগেনস্টে কথা বলে, কিন্তু তাকে জিজ্ঞেস করবেন যে আমেরিকার কাছে কত টাকায় নিজেকে বিক্রি করেছিল। এই যে এইসব জ্ঞান পাপী, এইসব তথাকথিত সুশীল দেশটাকে ধ্বংস করেছে, কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টটাকে ভারী করেছে। আমরাও বিদেশে থাকি, আমরা তো দেশের প্রশ্নে কখনোই কোনো আপোষ করিনি।